হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস। তোমরা যেমনটা জানো যে আমাদের এই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের উপরে কিন্তু নানা রকম ক্লাস হচ্ছে, বিভিন্ন ধরনের ক্লাস হচ্ছে। তো আজকে আমরা কনস্টিটিউশনের উপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বিভিন্ন পরীক্ষা, WBCS, CGL, SSCর বিভিন্ন পরীক্ষা, সেই পরীক্ষাতে কোন বছরে কীরকম কী প্রশ্ন আসে সেটা যদি আমাদের মোটামুটি একটা সিরিজ ধরে আলোচনা করা সম্ভব হয়, তাহলে দেখবে তোমাদের পক্ষে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। তো আজকে আমরা এরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো কোনো না কোনো সালে এসেছিল বিভিন্ন পরীক্ষাতে। তো সেইগুলোকে এক জায়গায় রেখেছি এবং পরপর আমরা সিরিজ ধরে আলোচনা করব, কেমন? তো একদম প্রথম কোয়েশ্চেনে চলে যাব। ফার্স্ট কোয়েশ্চেন আমরা কি রেখেছি একটু দেখে নিই। একদম প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা, সেখানে কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস টু মাইনরিটিস, অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে এর মধ্যে কোন আর্টিকেলটাকে আমরা মাইনরিটিদের জন্য দিয়েছি, বা কোন আর্টিকেলটার সাথে মাইনরিটিদের একটা সম্পর্ক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস টু মাইনরিটিস, সংখ্যালঘুদের জন্য কোন আর্টিকেল। তাহলে দেখো চারটে অপশান রয়েছে, 26, 27, 28, 30। এই যে চারটে কোয়েশ্চেনের চারটে অপশান রয়েছে এই কোয়েশ্চেনটা রেফারেন্সে, যে সংখ্যালঘুদের জন্য কোন আর্টিকেল রয়েছে খেয়াল করে দেখো। যে সিরিজে তোমাদের আর্টিকেলগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, তাই না? আমরা রাইট টু রিলিজিয়াস ফ্রিডম এই সিরিজটা যদি পড়ি ভালো করে, তাহলে দেখতে পাবো 25 থেকে 28, 25, 26, 27, 28 এই চারটে আর্টিকেল কিন্তু ওখানে ছিল। এবং 29, 30 কিন্তু আমরা রাইট টু এমন দুটো রাইট, যেটা হচ্ছে কালচারাল আর এডুকেশনাল রাইট, এই দুটো রাইটের মধ্যে কিন্তু আমরা পাই, অর্থাৎ সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার। তাহলে আমাদের যদি এখানে কোয়েশ্চেন করে যে মাইনরিটিদের জন্য কোন আর্টিকেলটা অ্যাপ্লিকেবল, তার উত্তরটা কি হওয়া উচিত? আর্টিকেল নাম্বার 30। আর্টিকেল নাম্বার 29 হচ্ছে কালচারাল রাইটস, আর্টিকেল নাম্বার 30 হচ্ছে এডুকেশনাল রাইটস। এখানে একটা প্রশ্ন হয় পরীক্ষায়, একটু বলি। প্রশ্নটা এরকম দেয় যে ভারতবর্ষের মাইনরিটিকে বা সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা কিসের ভিত্তিতে ভাগ করব, বা প্যারামিটার কী কী। তো সেক্ষেত্রে প্যারামিটার আমরা কিন্তু রাখি দুটো, একটা হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি, একটা হচ্ছে রিলিজিয়াস মাইনরিটি। লিঙ্গুইস্টিক মাইনরিটি মানে হচ্ছে ভাষাগত সংখ্যালঘু, রিলিজিয়াস মাইনরিটি মানে হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু। ওকে, চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো সেকেন্ড কোয়েশ্চেন বলছে, which of the following committee made a recommendation that election commission should be a 3-member body? এর মধ্যে কোন কমিটি রেকমেন্ডেশন দিয়েছিল যে নির্বাচন কমিশন 3 জন সদস্য নিয়ে তৈরি হওয়া উচিত? আমরা যদি একটু নির্বাচন কমিশনের ইতিহাসের দিকে ঘেঁষি, তাহলে দেখতে পাবে যে নির্বাচন কমিশনের জন্ম হয়েছে 1950 সালে, বাট 1950-তে কিন্তু নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা ছিল মাত্র 1 জন। পরবর্তী সময়ে কিন্তু সদস্য সংখ্যা বেড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা মাল্টি মেম্বার বডি, বাট এই মাল্টি মেম্বার হবে এই ভাবনাটা কোন কমিটি রেকমেন্ড করেছিল? তখন তার উত্তরটা হবে তারকুন্ডে কমিটি। আমরা এইখানে একটা অ্যান্সারটা তারকুন্ডে কমিটি করে রাখি। 3টে অপশান রয়েছে বাকি। অশোক মেহতা কমিটি, তোমরা অনেকেই জানবে অশোক মেহতা কমিটি কিন্তু 2 টায়ার পঞ্চায়েতি রাজ নিয়ে ডিল করে। সেকেন্ডের পরে থার্ড অপশানে দেখো রয়েছে শরণ সিং কমিটি। ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিল, সেই সময় কিন্তু কোনো রকম ফান্ডামেন্টাল ডিউটিজের কনসেপ্ট ছিল না। এই শরণ সিং কমিটি পরবর্তীকালে ডিউটিগুলোকে অ্যাড করায়। এবং তারপরে জীবন রেড্ডি কমিটি, এই কমিটির সাথে কিন্তু আমাদের ইলেকটোরাল রিফর্মস জড়িত। কিন্তু আমাদের মূল, যদি আমাকে প্রশ্ন করে ভারতবর্ষে ইলেকটোরাল রিফর্মসকে কেন্দ্র করে, নির্বাচনী সংস্কারকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ কমিটির নাম বলো। একটা হচ্ছে তারকুন্ডে কমিটি, আর একটা হচ্ছে দীনেশ গোস্বামী কমিটি। কেমন? এখানে উত্তরটা তারকুন্ডে হবে। চলে আসছি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। দেখো বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি? এর মধ্যে কোনটা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নয়, কোনটা এর মধ্যে ডিপিএসপির মধ্যে পড়ে না? তো সেখানে কি কি অপশান রয়েছে দেখো। আমরা যদি অপশানগুলোর কথা দেখি, একদম শুরুতে 1 নম্বরে যে অপশানটা রয়েছে এনভায়রনমেন্ট প্রোটেকশন, পরিবেশকে সুরক্ষিত করতে হবে, অবশ্যই ডিপিএসপি। 2 নম্বর, ফ্রি এডুকেশন অফ চিলড্রেন আপ টু দ্য এজ অফ 14, 14 বছর বয়স পর্যন্ত ফ্রি এডুকেশন। এটা কনফিউশন আছে। পয়েন্ট নাম্বার সি, কাউ প্রোটেকশন, গরু হত্যা করা বন্ধ করতে হবে।
এবং 4 প্রোটেকশন অফ কনজাম্পশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস, মদ্যপান নিষিদ্ধ করতে হবে। এগুলো ঠিকঠাক, কিন্তু 14 বছরের গল্পটা কি ঠিক বলো তো? ডিপিএসপির মধ্যে কিন্তু আমরা পড়েছিলাম আপ টু দ্য এজ অফ 6 চাইল্ড প্রোটেকশনের কথা, বাট এখানে 14 বছর দেওয়া আছে। উত্তরটা কিন্তু অপশন বি হবে, অর্থাৎ ফ্রি এডুকেশন অফ চিলড্রেন আপ টু দ্য এজ অফ 14। আমরা উত্তর এটা করব, কারণ 6 বছরের দায়িত্বটা ছিল, 14 বছর ছিল না। চলে আসবো পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোয়েশ্চেন দেখো। পয়েন্ট নাম্বার 4-এতে আমরা পাচ্ছি হাউ মেনি ডেজ, কতদিন দরকার, হাউ মেনি ডেজ অফ প্রায়র নোটিস ইজ রিকোয়ার্ড, অর্থাৎ অগ্রিম কতদিনের নোটিশ দরকার মেকিং আ সিভিল কেস এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতির এগেনস্টে কোনো যদি সিভিল কেস করতে হয় কতদিন আগে নোটিশ দিতে হবে। আমরা কিন্তু নর্মালি এটা জানি যে ভারতবর্ষের রাষ্ট্রপতি কিন্তু যখন তিনি তার কার্যকালে থাকেন তিনি বিশেষ কিছু প্রিভিলেজ এনজয় করেন, বিশেষ কিছু সুবিধা তিনি পান। তার এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস করা যায় না, তাকে গ্রেপ্তার করা যায় না, তিনি কারোর কাছে কৈফিয়ত দেবেন না। তাহলে সিভিল কেস করা যেতে পারে? উত্তর হ্যাঁ। কতদিন আগে নোটিশ দিতে হবে? 4টে অপশান, 14 দিন, 30 দিন, 60 দিন, 90 দিন। খুব ইউনিক একটা প্রশ্ন, অনেকেই এটা মিস করে যায়। উত্তর কিন্তু এখানে 2 মাস হবে। 2 মাস মানে হচ্ছে 60 ডেজ বা 60 দিন। তাহলে এখানে কিন্তু আমরা অপশান সি কে করবো অ্যান্সার হিসেবে। এরপরে আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। দেখো 5 নম্বরের কোয়েশ্চেন কি বলছে, ফ্রম হুইচ ডেট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোল্ডস অফিস ফর এ টার্ম অফ 5 ইয়ার্স, কোন তারিখ থেকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কার্যকালকে গোনা হয়, কাউন্ট করা হয়? 4টে অপশন, দ্য ডেট অন হুইচ হি এন্টার্স আপন হিজ অফিস, যেদিন তিনি অফিসে প্রবেশ করছেন সেই দিন থেকে 5 বছর। অপশন বি, দ্য ডেট অন হুইচ হি অর শি ইজ ইলেক্টেড, যেদিনকে তিনি নির্বাচিত হচ্ছেন সেই দিন থেকে 5 বছর। অপশন সি, দ্য ডেট ডিসাইডেড বাই পার্লামেন্ট, যেদিন পার্লামেন্ট ঠিক করবে সেদিন থেকে 5 বছর। অপশন ডি, দ্য ডেট ডিসাইডেড বাই ইলেকশন কমিশন, যে তারিখটা নির্বাচন কমিশন ঠিক করে দেবে সেই দিন থেকে 5 বছর। উত্তরটা হবে যেদিনকে তিনি অফিস জয়েন করলেন সেই দিন থেকে কিন্তু 5 বছর, অর্থাৎ উত্তর এখানে হওয়া উচিত অপশন এ। তার মানে হচ্ছে দ্য ডেট অন হুইচ হি এন্টার্স আপন হিজ অফিস, অপশন এ উইল বি দ্য অ্যান্সার। আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো। এরপরে আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, 6 নম্বর কোয়েশ্চেনে। দেখো এখানে কি বলছে, দ্য ন্যাশনাল কমিশন ফর এসসিজ প্রেজেন্টস অ্যান অ্যানুয়াল রিপোর্ট টু হুইচ অফ দ্য ফলোয়িং, শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য বিশেষ কমিশনের ব্যবস্থা করা হয়েছে। সারা বছর তারা কতখানি ডেভেলপমেন্ট করতে পারলো, তাদের প্রোগ্রেস রিপোর্ট তাদেরকে জমা দিতে হয় কোনো একটা অথরিটির কাছে। কার কাছে জমা দেবে? 4টে অপশন রয়েছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, পার্লামেন্ট। খুব সিম্পল একটা অ্যান্সার, অযথা জটিল করে লাভই নেই, স্ট্রেট উত্তর প্রেসিডেন্ট। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট সবসময়তেই তার রিপোর্ট জমা দেবে কিন্তু প্রেসিডেন্টের কাছে। কেমন? আচ্ছা, এরপরে আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 7, 7 নম্বরের কোয়েশ্চেনে। দেখো 7 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, আর্টিকেল 243 243 কে ডিলস উইথ, 243 কে কি নিয়ে ডিল করে? 4টে অপশন। ফার্স্ট অপশনে বলছে অডিট অফ অ্যাকাউন্টস অফ পঞ্চায়েত, পঞ্চায়েতের অ্যাকাউন্ট অডিট নিয়ে কাজ করে। অপশন বিতে রয়েছে ইলেকশনস টু দ্য পঞ্চায়েতস, পঞ্চায়েতের নির্বাচন নিয়ে কাজ করে। অপশন সিতে দেখো রয়েছে রেসপন্সিবিলিটিস অফ পঞ্চায়েতস, পঞ্চায়েতের দায়বদ্ধতা নিয়ে কাজ করে। অপশন নাম্বার ডিতে রয়েছে ডিউরেশন অফ পঞ্চায়েতস, পঞ্চায়েতের কার্যকাল অর্থাৎ ডিউরেশন নিয়ে ডিল করে। স্ট্রেট উত্তর ইলেকশন। পঞ্চায়েতের ইলেকশন মানে মুখস্থ করে ফেলো এবার থেকে, আর্টিকেল 243 কে মানে হচ্ছে পঞ্চায়েতের ইলেকশন, পঞ্চায়েতের ভোট। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো 8 নাম্বার কোয়েশ্চেনে বলছে যে ওয়্যার ইজ দ্য প্রিন্সিপাল বেঞ্চ অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ইজ সিচুয়েটেড, ভারতবর্ষের যে গ্রিন ট্রাইব্যুনাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, জাতীয় সবুজ আদালত বা জাতীয় পরিবেশ আদালত, সেটার প্রিন্সিপাল বেঞ্চটা কোথায় অবস্থিত? 4টে অপশন রয়েছে, মুম্বাই, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, লখনৌ। 4টে জায়গায় উত্তরটা হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লিতে অবস্থিত ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অরিজিনাল বেঞ্চটা। আচ্ছা, এখানে এবারে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি যেটাকে বলা হয়, তোমরা জানো হয়তো অনেকেই, এটাকে বলা হয়ে থাকে এটা একটা কোয়াসি জুডিশিয়াল বডি, আধা বিচার বিভাগীয় সংস্থা। গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্টের সাহায্যে তৈরি হয়েছিল 2010 সালে।
আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8টা কমপ্লিট হলো। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। দেখো 9 নম্বর কোয়েশ্চেনটাতে কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 9-এ বলছে অ্যাজ পার কনস্টিটিউশন ফাংশনস অফ পাবলিক সার্ভিস কমিশনস আর ডিটেইলড আন্ডার। পাবলিক সার্ভিস কমিশনের যে কাজ, ফাংশন, কোন আর্টিকেলে বলা আছে? 4টে আর্টিকেল, 319, 20, 21, 22। উত্তর কি হওয়া উচিত? আর্টিকেল নাম্বার 320, 320 নম্বর আর্টিকেল। দেখো 320 নম্বর যে আর্টিকেলটা, এই আর্টিকেলটাকে আমরা যেটা বলে থাকি যে ভারতবর্ষের সংবিধানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 320, 320। এই আর্টিকেলটাকে আমরা অ্যান্সার হিসেবে নেব। তাহলে প্রথম যে আর্টিকেলটা 319, সেখানে কি বলা আছে বলো তো? পিএসসির যারা মেম্বার তারা যদি রিটায়ার করে তারপর আর কোথাও এলিজিবল হতে পারে কিনা সেটা নিয়ে বলা আছে। এরপরে আমরা চলে আসবো একদম লাস্ট কোয়েশ্চেনে। দেখো আজকের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, 10 নম্বর কোয়েশ্চেন। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং কোন লিস্টের মধ্যে পড়ে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, কোন লিস্টের মধ্যে পড়ে? 4টের মধ্যে এখানে উত্তর হবে হচ্ছে অপশন সি, অর্থাৎ কনকারেন্ট লিস্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিলিমসে প্রায়শই দেয় পরীক্ষায়, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের মধ্যে পড়ে এটা। তো আজকে আমরা এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। আশা করছি প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছো। এর পরের দিনে কিন্তু আমরা আবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে তার সলিউশন নিয়ে কিন্তু হাজির হব। প্রত্যেকে জুড়ে থাকো আমাদের সঙ্গে। প্রত্যেকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত কিছু নোটিফিকেশন তোমাদের সামনে সবার আগে এসে পৌঁছাবে। থ্যাংক ইউ, পরের দিন দেখা হবে।